বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে বেজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেজিং পৌঁছানোর পর তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার। আর চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি। সুমন আহমেদের ক্যামেরায় বেজিং থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। দালিয়ান থেকে বেইজিং বুলেট ট্রেনে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেইজিং পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয় তারেক রহমান ও তার সফর সঙ্গীদের। দালিয়ানের মতো বেইজিংয়েও ব্যস্ত কর্মসূচি রয়েছে তারেক রহমানের। বৃহস্পতিবার শুরু হচ্ছে সফরের আনুষ্ঠানিকতা। চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর দিন ২৬ জুন দেখা করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। দুদেশের মধ্যে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক। বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন। এর আগে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের মূল অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে। এছাড়া সম্মেলনের বিরতিতে ফটো সেশনে অংশ নেন গিনি, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীর সাথে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, চীন। মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ ৭,৮২২ কোটি মার্কিন ডলার। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এক প্রশ্নে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। লিখিত জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক ঋণের মধ্যে ৬১.৯৭% সহজ শর্তের এবং ৩৯.০৩% বাণিজ্যিক শর্তের। এ সময় বেশ কিছু চ্যালেঞ্জের কথা স্বীকার করেন মন্ত্রী। জানান, নতুন বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণের প্রস্তাব ও সংশ্লিষ্ট প্রকল্প প্রস্তাবগুলো যাচাই বাছাই করা হচ্ছে, যেন উচ্চ সুদের বৈদেশিক ঋণ নিয়ে কোনো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন না হয়। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট পাশ হলে আগামী মাস থেকে ভ্যাটের আওতায় আসবে মুদি দোকান, বিউটি পার্লার সহ ১৬ ধরনের ব্যবসা। পয়ঃবর্জ্য ধারণের ব্যবস্থা নেই রাজধানীর ৮০% বেশি বাড়িতে। ফলে ড্রেন, খাল, লেকে সরাসরি মিশছে মানববর্জ্য ও দূষিত পানি। এতে যেমন বাড়ছে পরিবেশ দূষণ, তেমনি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সংকট থেকে উত্তরণে আইনের কঠোর প্রয়োগ ও সুয়ারেজ নেটওয়ার্ক সম্প্রসারণের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ফাহাদ আল কাদের ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। বাসাবাড়ির ময়লা থেকে পয়ঃবর্জ্য, মশা, মাছি আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি সব একসাথেই মিলবে রাজধানীর অভিজাত গুলশান বনানী বাড়িধারার এই লেকে। রাজুকের ইমারত বিধিমালা অনুযায়ী প্রতিটি ভবনে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক। তবে এ এলাকার যত বিলাসবহুল আকাশচুম্বী দালান, তার ৮০% বেশিতেই নেই পয়ঃবর্জ্য ধারণের ব্যবস্থা। ফলে বাসাবাড়ির যত আবর্জনা তা সরাসরি মিশছে ড্রেন, খাল বা লেকে। গুলশান বনি লেক এবং গুলশান বাড্ডা লেক, এই দুটো লেক কিন্তু কোর্ট ঘোষণা করেছে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া। তা সত্ত্বেও আমরা সমানে আমাদের পয়ঃবর্জ্য সহ যত ময়লা সবগুলো ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে এই লেক দুটো। আমাদের এখানে নেভি কলোনি আছে, আমাদের এখানে বাড়িধারা আছে, বাড়িধারা ডিওএইচএস আছে, তাদের কারোর কোনো ধরনের সুয়ারেজ সিস্টেম নেই। ওয়াসার তথ্যমতে ঢাকায় ৮০% পয়ঃবর্জ্য শোধনের কোনো ব্যবস্থা নেই। দাসের কান্দিতে যে একটিমাত্র শোধনাগার রয়েছে তা এই নগরে দৈনিক উৎপন্ন হওয়া ১৮০ কোটি লিটার পয়ঃবর্জ্য শোধনের জন্য একেবারেই অপ্রতুল। সেফটি ট্যাঙ্ক এবং সকয়েল থাকার কথা 80% বাড়িতে নেই। মোবাইল কোর্ট ছাড়াও আমাদের টিম যাচ্ছে, যাই আমরা নোটিশ করতেছি, তাদের কাছে অঙ্গীকারনামা নিচ্ছি যে যাদের এত নাই তারা দ্রুত একটা সেফটি ট্যাঙ্ক এবং সকয়েল করবে, না হলে কিন্তু আমরা এই লেকগুলোকে ঢাকা শহরে রক্ষা করতে পারবো না। রাজুক এবং সিটি কর্পোরেশনের যৌথ তত্ত্বাবধানে পাইলট বেসিসে গুলশান বনানী এলাকায় সুয়ারেজ লাইনগুলো একটা জায়গায় একীভূত করে দাসির কান্দি যে আমাদের একটা প্রজেক্ট আছে শুনেছেন নাম, ওই জায়গাটা নেওয়া যায় কি না এই বিষয় নিয়ে কাজ চলছে। এটার জন্য একটা বড় ধরনের একটা বাজেটের একটা ব্যাপার আছে। এটা নিয়ে বাজেটটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। ২০০০ সালে ২৫ কোটি টাকার পয়ঃবর্জ্য শোধনের লক্ষ্যে 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 ২০০০ সালে ২৫
বিশেষজ্ঞরা বলছেন পুরো শহর পরিণত হয়েছে ভাগাড়ে। তাই ভবনে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক করতে আইনের কঠোর প্রয়োগ আর সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। নদী নালা খাল বিল কোথাও যে আমরা দেখছি ভালো পানি নাই, এর মূল কারণটাই হচ্ছে যে আমাদের পুরো শহরটা আসলে পয়ঃবর্জ্যের ভাগাড় তৈরি হয়েছে। এই ভাগাড়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, ঢাকার যে পানি দূষণ এবং পানির সাথে পরিবেশ এবং মাটি দূষণ হচ্ছে, এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য দ্রুত সময়ের মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বাড়ানোর পরামর্শ দেন এই পরিকল্পনাবিদ। সেজন্য রাষ্ট্রের আইন প্রয়োগ করা দরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশেপাশের এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.2 ও 7.5। ভূমিকম্পের পরপর রেড অ্যালার্ট জারি করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। তাদের সংখ্যা 10,000 থেকে 1 লাখ মানুষ হতাহত হতে পারে এই দুর্যোগে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। স্থানীয় সময়ে বুধবার বিকেলে 39 সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমে 7.2 মাত্রার এবং তারপরই 7.5 মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে ক্যারিবীয় উপকূলে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। ভেনেজুয়েলার ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী কম্পন। তাই কারাকাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অভিজাত এলাকা আলতামিয়ায় বহু ভবন ধসে পড়েছে। একই চিত্র সান বার্নাদিনো ও বারুতা এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। ধসে পড়া এসব ভবনের নিচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন, তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংস্থাটি বলছে এই কম্পনে ব্যাপক ও বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখছে দেশটি। USGS এর সংখ্যা অন্তত 10,000 থেকে 1 লাখ হতাহতের সাক্ষী হতে পারে ভেনেজুয়েলা। আফটার শকের সতর্কতা দিয়ে নাগরিকদের ঘরের বাইরে অবস্থান করার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার সময় সতর্কতা হিসেবে কিছু ভবনে গ্যাস সংযোগ বন্ধ রেখে ধসে থাকা স্থাপনার নিরাপত্তায় দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। রাত 11:15টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরপরই পেছনের 3টি বগি লাইনচ্যুত হয়। আর ময়মনসিংহ স্টেশনের RNB'র হাবেলদার গোলাম মাওলার দাবি, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার না করায় এই দুর্ঘটনা। এর মধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি। এদিকে 2 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। এর আগে বুধবার রাত 9টার দিকে কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন বিকল ও মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে এই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাকসাম জংশনের স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে গুণবতী স্টেশন অতিক্রমের সময় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে আপলাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর কিছু সময় পর ডাউনলাইন দিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার সময় হাসানপুরে মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পটুয়াখালীর গলাচিপায় 6 বছরেও শেষ হয়নি 2 নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। দফায় দফায় মেয়াদ বাড়লেও বাড়েনি কাজের গতি, ফলে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর গন্তব্যে পৌঁছাতে ছোট্ট এই খেয়াই শেষ ভরসা। ঝুঁকি জেনেও পারাপার হচ্ছেন শিশুসহ প্রায় 20 জন। পটুয়াখালীর নলুয়াবাগী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় এভাবেই নিত্যদিনের কাজে যেতে হচ্ছে বহু মানুষের।
অভিযোগ, দুইবার মেয়াদ বাড়িয়েও 6 বছরেও শেষ হয়নি 315 মিটার দীর্ঘ সেতুর কাজ। ফলে চরম দুর্ভোগে নদীর দুই পাড়ের লক্ষাধিক মানুষ। প্রতিদিন আমাকে এই খেয়া পাড়িয়ে মালয়েশিয়া যেতে হয় এবং আসতে হয়। বর্ষাকালে বই কোনো শেষ নেই। ব্রিজটা থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, অল্প সময়ের মধ্যে এপার ওপার পার হতে পারতাম। বর্ষার সময় তো মনে করেন খেয়া এপার থাকে, ওপারে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, পাড়াইতে পারে, নদীতে তুফান ওঠে। একই চিত্র গজেলিয়া নদীর উপর নির্মাণাধীন 72 মিটার সেতুর। কয়েক বছর আগে কাজ শুরু হলেও দুই পাড়ের বেসমেন্ট ছাড়া দৃশ্যমান হয়নি কিছুই। ফলে পুরাতন ঝুঁকিপূর্ণ সেতুই শেষ ভরসা সবার। অনেক সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। সকালবেলা হইলে এটার উপর দিয়ে গাড়ি গেলে অনেক গাড়ি পড়ে গেছে, আপনার স্লিপ কেটে গাড়ি নিয়ে যাইতে পারি না, এই সেতু ভাঙ্গা ভয়েতে আমরা এটার উপর উঠি না। কন্ট্রাক্টর মানে কাজ করে তো করে না, এই মালানে আবার উনি লোক জায়গা। এলজিইডির দাবি, ভূমি জটিলতা ও ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। এই ব্রিজটা আসলে আমাদের জমি অধিগ্রহণ জটিলতার কারণে এটা আসলে পেন্ডিং আছে। জমি অধিগ্রহণের কাজটা শেষ হলে আমরা ব্রিজের কাজটা ধরতে পারবো। এই 315 মিটার ব্রিজের প্রায় 85% কাজ হয়েছে। তো এখানে আর 3টা স্প্যান বাকি আছে, অ্যাপ্রোচ রোড বাদা আছে। 2020 সালে 56 কোটি 45 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নলুয়াবাগী নদীর পর সেতু নির্মাণের কাজ। আর 2022 সালে প্রায় 6 কোটি টাকায় শুরু হয় গজালিয়া নদীর পর নির্মাণাধীন সেতুর কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ রূপ নিয়েছে মানবিক সংকটে। তীব্র গরমে পড়ছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি আর নেদারল্যান্ডসের বিস্তীর্ণ অঞ্চল। বন্ধ করে দেওয়া হয়েছে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান। গরমের কবল থেকে বাঁচতে পানিতে নেমে প্রাণ গেছে শিশুসহ প্রায় অর্ধশত মানুষের। ইউরোপ যেন এখন আগুনের চাদরে মোড়া। জুন শেষ হওয়ার আগে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই দাবদাহ শুধু অস্বস্তি নয়, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণও। ফ্রান্সের তীব্র গরম থেকে বাঁচতে পানিতে নেমে প্রাণ গেছে অর্ধশত মানুষের। নিহতদের মধ্যে রয়েছে 6 বছরের এক শিশুও। স্কুল, অফিস, পরিবহন সবখানেই এখন গরমের প্রভাব স্পষ্ট। আমি জানি প্যারিসের আবহাওয়া কেমন হওয়ার কথা। এটা সেই প্যারিস নয়। রাতে ঘুমাতে পারি না, ঘরের তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে। মনে হচ্ছে পরিস্থিতি আরো খারাপ হবে। ফ্রান্সে বন্ধ করে দেওয়া হয়েছে 6000-এর বেশি স্কুল। একই অবস্থা যুক্তরাজ্যেও। পাশাপাশি নেদারল্যান্ডসে অনেক স্কুলে কমিয়ে দেওয়া হয়েছে ক্লাসের সময়। গরমের কারণে ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। ঘরেও মিলছে না স্বস্তি। প্যারিসে মঙ্গলবার রাত ছিল ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম রাত। তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামেনি। অসহনীয় এই পরিস্থিতির কারণে পর্যটন খাতেও লেগেছে বড় ধাক্কা। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার বন্ধ করে দেয়া হয় নির্ধারিত সময়ের অনেক আগেই। বাতিল হয়েছে হাজারো পর্যটকের বুকিং। ওঠার টিকিট ছিল, হঠাৎ জানানো হলো বুকিং বাতিল করা হয়েছে। হতাশজনক, কিন্তু হয়তো নিরাপত্তার কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ইতালির 16টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রোম, মিলান, ফ্লোরেন্স ও তুরিনে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর যুক্তরাজ্যে চলছে ইতিহাসের দ্বিতীয় রেড এক্সট্রিম হিট ওয়ার্নিং। ঋতু সাহা, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।